হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, আর ঘড়িতে এখন সকাল ওই 7:30 মতো বাজতে যায়। মেয়ে চলে গেছে স্কুলে, আর আজ আবার আমার হাজব্যান্ডও মেয়ের সাথে গেছে মেয়েকে স্কুল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আসলে আপনারা তো অনেকেই জানেন, আমার মেয়ে সাধারণত বেশিরভাগ দিনগুলোতেই স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে রওনা দেয় মোটামুটি ওই সকাল 8টা থেকে 8:15টার মধ্যেই। তবে আজ ওকে প্রায় ওই 1 ঘন্টা আগেই স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে প্রায় ওই 7টা নাগাদই বেরোতে হয়েছে। আসলে আজ ওকে ওর স্কুলের ব্রেকফাস্ট ক্লাবটাতে ভলেন্টিয়ারিং করার জন্য ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগেই স্কুলে যেতে হবে। এমনিতে তো এখানকার স্কুলগুলো সকাল 9টা থেকেই শুরু হয়, ক্লাস শুরু হয় আর কি সকাল 9টা থেকে। তবে স্কুলে এইসব ভলেন্টিয়ারিংয়ের কাজগুলো করতে হলে তখন কিন্তু এরকম স্কুল শুরু হওয়ার ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগেই স্কুলে পৌঁছতে হয়। যে সমস্ত স্টুডেন্টরা স্কুলের এই ব্রেকফাস্ট ক্লাবে ভলেন্টিয়ারিংয়ে ইন্টারেস্টেড থাকে তাদেরকে মোটামুটি ওই 8টা 8:15টার মধ্যেই স্কুলে পৌঁছতে হয়। ব্রেকফাস্ট ক্লাবটাতে স্টুডেন্টরা 1 ঘন্টা মতো ভলেন্টিয়ারিং করে, তারপর তারা যে যার মতো ক্লাসে চলে যায়। তো আমার মেয়ে যেদিন স্কুলে ভলেন্টিয়ারিং করার জন্য এরকম তাড়াতাড়ি ওই সকাল 7টা 7:15 নাগাদ ঘর থেকে বেরোয়, সেই দিনগুলোতে ওর বাবা আবার ওকে সাথে করেই নিয়ে যায়, আর ওকে স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর আমার হাজব্যান্ড আবার ওখান থেকে ডিরেক্টলি ওর কাজে চলে যায়। আসলে এখানকার বাচ্চারা যেই হাই স্কুলে উঠে যায়, গ্রেড 9-এ উঠলে পরেই তখন কিন্তু এখানকার হাই স্কুল পড়ুয়াদের জন্য মিনিমাম 40 ঘন্টার ভলেন্টিয়ারিং আওয়ার্স ম্যান্ডেটরি। আর এই মিনিমাম 40 ঘন্টার ভলেন্টিয়ারিং আওয়ার্স স্টুডেন্টদের কিন্তু গ্রেড 9 থেকে গ্রেড 12-এর মধ্যেই কমপ্লিট করতে হয়। তবে হ্যাঁ, স্টুডেন্টরা যেখানে গিয়েই ভলেন্টিয়ারিং করুক না কেন, তারা কিন্তু তার জন্য কোনো বেতন পায় না। এই পুরো ব্যাপারটা কিন্তু টোটালি আনপেইড কমিউনিটি ইনভলভমেন্ট অ্যাক্টিভিটিস। ঘড়িতে এখন সকালে 9:30 মতো বাজতে যায়। সকালবেলায় মেয়ে আর হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর কয়েকটা আমন্ড খেয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে চলে গেছিলাম 2টো বেডরুমের বিছানাপত্র গোছাতে। বিছানাপত্র গুছিয়ে রেখে এসে বসেছিলাম 1 কাপ চা নিয়ে। যতক্ষণ ধরে বিছানাপত্র গোছাচ্ছিলাম আর চাটা খাচ্ছিলাম, ততক্ষণে এইদিকে দেখি জামাকাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে। তাই চাটা খাওয়া শেষ করেই চলে এসেছি ধোয়া জামাকাপড়গুলোকে ড্রায়ার মেশিনটার ভেতরে ঢোকাতে। আজ আবার আমার মেয়ে সকালে স্কুল যাওয়ার সময় ওর ভাগের আমন্ডগুলো খেয়ে যায়নি, জানেন তো। আর সেই কারণে আমি ওর বাদাম কয়েকটার খোসা ছুলে অন্য একটা বাটিতে তুলে রেখে দিয়েছি। আর সেটা হয়তো আপনারা সবাইও এই ভিডিওটার শুরুর দিকেই খেয়াল করেছেন। তো যাই হোক, দেখি স্কুল থেকে ফিরলে পরে বাদামগুলো তখন ওকে খেতে দিয়ে দেবো। আসলে আমি প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমাদের 3 জনের জন্য হিসেব করে ওই 4-5টা করে বাদাম, ধরুন ওই টোটাল 15-16টা মতো বাদাম আর কি একটা বাটিতে ভিজিয়ে রেখে শুতে চলে যাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা প্রত্যেকেই সেই বাটিটার থেকে 4-5টা করে আমন্ড নিয়ে সেগুলো ছুলে খেয়ে নিই। মেয়ে তো মেয়ের ভাগের 4-5টা মতো বাদাম সকালের দুধ সিরিয়ালটা খাওয়ার আগেই খেয়ে নেয়, তারপর দুধ সিরিয়ালটা খেয়ে স্কুলে চলে যায়। কিন্তু আজ যেহেতু ওকে বেশ একটু তাড়াতাড়ি করেই ঘর থেকে বেরোতে হয়েছে, তাই আজ অত সকাল সকাল ও আর কিছুই খেতে চায়নি। শুধু 1 কাপ দুধ দিয়ে 2টো বিস্কুট খেয়েই ওর বাবার সাথে বেরিয়ে গেছে। আর এইদিকে আমি ভেজা জামাকাপড়গুলো ড্রায়ার মেশিনটার ভেতরে ঢুকিয়ে দিয়ে আয়নার সামনেটাতে এসে দাঁড়িয়ে পড়েছি চুলটাতে একটু তেল লাগানোর জন্য। যদিও একটু তেল লাগাবো বললে কথাটা একটু ভুল বলা হবে, আজ একটু বেশি করেই বলতে পারেন একদম ওই চিপচিপে করেই মাথাটার মধ্যে একটু তেল লাগাবো। আসলে আজ প্রায় ওই 3-4 মাস পরে চুলগুলোতে একটু তেল লাগাচ্ছি, জানেন তো। গত 3-4 মাস ধরে ওই ডিসেম্বর মাস থেকে এখানে যে পরিমাণ ঠান্ডা চলছিল, আর এই বছর আমি যে পরিমাণ সর্দি কাশিতে ভুগেছি, সেখানে দাঁড়িয়ে আমি আর এক বিন্দুও রিস্ক নিতে পারিনি মাথায় তেল লাগানোর।
আর এছাড়াও আমার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, স্পেশালি এই ক্যানাডাতে আসার পর আমি যেটা লক্ষ্য করেছি যে শীতকালে যদি কোনো একদিন আমি মাথায় তেল লাগাই, দেখা যায় তার ঠিক 2-3 দিন পরেই আমার নাক বন্ধ হয়ে যায়, গলা ব্যথা শুরু হয়ে যায়, মানে রীতিমতো ভালো রকমের ঠান্ডা লেগে যায় আর কি। তো সেই জন্য গত 3-4 বছর ধরেই আমি যেটা করে থাকি যে এখানে যখনই টেম্পারেচার মোটামুটি ওই মাইনাসে নেমে যায়, তারপর থেকে আমি মাথায় তেল লাগানো বন্ধ করে দিই। আর তারপর আবার যখন টেম্পারেচার একটু ওপরে ওঠে, মানে ওই +10-12 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে, যেটা কিনা মোটামুটি এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই হয় আর কি, তো তখন থেকে আবার মাথায় তেল লাগানো স্টার্ট করি। তবে এমন নয় যে আমি প্রত্যেক দিনই মাথায় তেল লাগাই, শুধু যে দিনগুলোতে আমি শ্যাম্পু করি বা আমার শ্যাম্পু করার কোনো প্ল্যান থাকে, সেই দিনগুলোতেই শুধু সকাল সকাল চুলগুলোতে একটু ভালো করে তেল মেখে নিই, তারপর 4-5 ঘন্টা পরে গিয়ে শ্যাম্পু করে নিই। আর দেখেছেন অবস্থা, চুলগুলোতে কতটা তেল মেখে ফেললাম, তাও চুলগুলো এখনও কেমন রুক্ষ সূক্ষ্ম হয়ে রয়েছে। আসলে 4-5 মাস পরে চুলে তেল লাগালে যা হয় আর কি। দেশে থাকাকালীন সেখানকার অতিরিক্ত পলিউশনের কারণে চুলের হাল বেহাল হয়ে যেত, আর এই ক্যানাডাতে আসার পর এখানকার ওয়েদার আর ঘরে সারাক্ষণ হিটিং চলার কারণে চুলের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, কী আর করা যাবে, এই সব নিয়ে যদি আবার বেশি ভাবনা চিন্তা করতে যাই, তাহলে দেখা যাবে আরও বেশি বেশি করে হেয়ার ফল হওয়া শুরু হয়ে যাবে। আর এছাড়াও আমার কি মনে হয় জানেন তো, আমরা মেয়েরা সারাক্ষণ নিজেদেরকে যেভাবে নানান কাজে ব্যস্ত রাখি, বা ঘরের বা আমাদের কাছের মানুষগুলোর যত্ন নিতে ব্যস্ত থাকি, সেখানে মাঝে মধ্যে আমরা এটা ভুলে যাই যে নিজেদেরও যত্ন নেওয়াটা কতটা জরুরি। আমরা তো কোনো রোবট নই, আমরা রক্ত মাংসে গড়া মানুষ। আমাদেরও বিশ্রামের দরকার আছে, আমাদেরও যত্নের দরকার আছে। আর সেই যত্নটা যদি নিজেদেরকে করতে হয়, তাতে আপত্তি কোথায়? বলুক না এই সমাজের কিছু মানুষ যে আমরা সময় নষ্ট করছি বা আমরা স্বার্থপর, সারাক্ষণ নিজেদের কথা ভাবি। কিন্তু সেই সব মানুষজনদের কথা ভেবে চোখের নিচে আমরা কেন ডার্ক সার্কেল আর মাথার চুলে পাক ধরাবো বলুন তো? তাই সবাইকে সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, চুপ থাকাটাও এক রকমেরই উত্তর হয়। চুপ থেকে চুপচাপ নিজের জন্য একটু সময় বার করে যত্নটা চালিয়ে যেতে হয়। হোক না সেটা কোনো পার্লারে গিয়ে বা ঘরে বসেই
চুলে একটু হট অয়েল ম্যাসাজ বা হেনা করে, বা দু হাতের নখগুলোতে একটু নেল পালিশ পরে, বা মন ভালো করার জন্য যোগা করে, বা কোনো একটা পছন্দের বই পড়ে, বা সপ্তাহের কোনো একটা দিনে 3 ঘন্টার জন্য একটা মুভি দেখে, শারীরিকভাবে হোক বা মানসিকভাবে যখন যেরকম সময় সুযোগ আসবে নিজের যত্নটা কিন্তু সেরকমভাবেই আমাদের করে নিতে হয়। যাই হোক, চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এইদিকে নিজেকে যতটুকু যা যত্ন করার ছিল সেই কাজটা শেষ হয়ে গেছে। মানে ওই চুলে ভালো করে তেল লাগানোর কাজটা হয়ে গেছে আর কি। এখন একটু ঘরের যত্ন নিই চলুন, মানে আমার ড্রয়িং রুমের সামনের দিকটা একটু ভ্যাকিউম করে নিই চলুন। আসলে চুলটাতে তেল লাগাতে গিয়ে বেশ কয়েকটা চুল ফ্লোরটার এদিক ওদিকে পড়েছে, তাই ভাবলাম যে আয়নাটার সামনে দাঁড়িয়ে চুলটাতে তেল লাগাচ্ছিলাম সেই আয়নার সামনেটার সাথে সাথে ড্রয়িং রুমের সামনেটাও একটু ভ্যাকিউম করে নিই। যদিও এখনই পুরোটা ড্রয়িং রুম ভ্যাকিউম করব না, এই সামনেটুকু মানে ড্রয়িং রুমের অর্ধেকটা এখন ভ্যাকিউম করব, আর বাকি অর্ধেকটা রান্না শেষ করে তারপর ভ্যাকিউম করে নেব। এইটুকু জায়গা ভ্যাকিউম করে তারপর যাব দুপুরের রান্নাটা বসাতে। ঘড়িতে এখন সকাল ওই 11টা মতো বাজতে যায়। ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, আর পাশের কড়াইটাতে কয়েক টুকরো আলু সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আসলে এই কড়াইটাতেই একটু আগে কয়েকটা বিনস হাফ বয়েল মতো করেছিলাম, আর বাসনপত্র যাতে বেশি একটা বার না করতে হয় সেই জন্য ওই সেম কড়াইটাতেই কয়েক টুকরো আলু সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এই যে হাফ বয়েল করে রাখা বিনসগুলো এই বাটিটার মধ্যে রেখেছি। আজ এই বিনসগুলো দিয়ে একদম অন্য রকমের একটা সবজি বানাবো। আর এই কড়াইটার মধ্যে আছে 2 চামচ মতো পিনাটস মানে চীনা বাদাম, 2 চামচ মতো সিসামি সিডস মানে সাদা তিল, আর আছে 3-4টে মতো শুকনো লঙ্কা, হাফ চামচ মতো গোটা জিরে, আর হাফ চামচ মতো গোটা ধনে। একটু পরে এই সব কিছু আমি ড্রাই রোস্ট করে নেব। অ্যান্ড এগেইন এক্সট্রা বাসনপত্র না বাড়ানোর জন্য আমি কিন্তু এই কড়াইটার মধ্যেই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। আসলে একটু পরে আমি এই কড়াইটাতে ডিম রান্না করব, সেই কারণে এক্সট্রা করে অন্য কোনো প্যান না বার করে একটু চালাকি করে এই কড়াইটাতেই আমি মশলাগুলো সব ড্রাই রোস্ট করে নেব। আর মশলাগুলো ড্রাই রোস্ট করে নেওয়ার পর কড়াইটা জল দিয়ে একটু হালকা করে ধুয়ে ডিম রান্নার জন্য বসিয়ে দেবো। আর এতক্ষণ ধরে আমার এই কথাগুলো শোনার পর আশা করি আপনারা এই মুহূর্তে এটা খুব ভালো করেই বুঝতে পেরে গেছেন যে আজ আমার রান্নাঘরে কি কি রান্না হতে চলেছে। তো হ্যাঁ, আজ হবে একটা অন্যরকম স্বাদের বিনসের সবজি, আর তার সাথে সাথে হবে ডিমের ঝোল। তবে সেই ডিমের ঝোলটাও কিন্তু হবে একদম অন্যরকম স্বাদের। আর দুটো রেসিপিতেই আমি যেহেতু আলুর ব্যবহার করব, সেই কারণেই আমি কিন্তু কয়েক টুকরো আলু আগেই সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর এই যে যা যা ড্রাই রোস্ট করার ছিল সব কিছু ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পিষে নেব। তবে গ্রাইন্ডারটার মধ্যে দেওয়ার আগে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। আসলে এই শুকনো লঙ্কাগুলোতে বিন্দু মাত্র ঝাল নেই জানেন তো, সেই কারণে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। যদি শুকনো লঙ্কাগুলোতে হালকা একটু ঝালও থাকতো তাহলে আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো আর অ্যাড করতাম না।
ঘড়িতে এখন প্রায় ওই 11:15 মতো বাজতে যায়। ভাতটা নামানো হয়ে গেছে। এখন দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটা কড়াইতে ডিম রান্না করব আর অন্যটাতে বিনস। তেল গরম হওয়ার পর এখন আমি দুটো কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম গোটা সর্ষে। আর যে কড়াইটাতে আমি ডিম রান্না করব সেই কড়াইটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। আর এই বাটিটার মধ্যে 4টে বড় সাইজের পেঁয়াজ আগে থেকেই চপ করে রেখে দিয়েছিলাম। এখন দুটো কড়াইয়ের মধ্যেই এই কেটে রাখা পেঁয়াজগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। আর আজ এইভাবে দুপাশে দুটো কড়াই বসিয়ে তাড়াহুড়া করে রান্না করার পেছনে একটা কারণ আছে, জানেন তো। আসলে আপনারা তো দেখলেনই যে সকালের দিকটাতে আমি মাথার মধ্যে চুপে করে তেল লাগিয়েছিলাম। তো সেই কারণে আজ আমাকে শ্যাম্পু তো করতেই হবে। আর তাই হঠাৎ করেই প্ল্যান করলাম যে আজ যখন শ্যাম্পুটা আমাকে করতেই হবে, তাহলে বরং তার আগে বাথরুমটাকেও একটু পরিষ্কার করে নেব। মানে ওই বাথটা বেসিন ওগুলো আজ একটু ভালো মতো পরিষ্কার করে তারপর শ্যাম্পুটা করব আর কি। জানেন, আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এত কুড়েমি লাগছিল, মানে একদমই কোনোরকম কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। তারপর সকালে চাটা খাওয়ার পর থেকেই নিজেই নিজেকে পুশ করতে শুরু করলাম এটা বুঝিয়ে যে তুই যদি আজ এই কাজগুলো না করিস তাহলে কবে করবি, কালকে নাকি পরশু? কিন্তু কাল পরশুর জন্য তো আগে থেকেই তোর বেশ কিছু নির্ধারিত কাজ রয়েছে। তার উপরে আজ যে কাজগুলো পেন্ডিং থেকে যাবে সেগুলোই যদি কাল পরশু বা তরশু করতে যাই, দেখা যাবে সেটা তোর জন্যই ওভারলোড হয়ে যাবে। তো সেই কারণে সোফা থেকে এখন ওঠ আর কাজে লেগে পড়। আর এছাড়াও কাজ করতে ইচ্ছে না করলেও এই সব দেশে কাজ তো নিজেদেরকেই করতে হবে। একদিনের বাসন কিচেন সিঙ্কে ফেলে রেখে দিলে বা ঘরটাতে 2 দিন ঝাড়ু না লাগালে 3 দিনের দিন বাইরের থেকে কোনো কাজের লোক আমার ঘরে আসবে না সেই কাজগুলো করে দেওয়ার জন্য। কাজ তো সব নিজেকেই নিজের মতো করে হ্যান্ডেল করতে হবে। তাই যতটা পারো পরের দিনের জন্য কাজ না ফেলে রেখে যে দিনের কাজ সেই দিনই সেরে ফেলা ভালো। আর এইসব বাইরের দেশে আমাদের সাথে মাঝে মধ্যেই যেটা হয় যে কোনো একটা কাজ করার জন্য মনের ইচ্ছে না থাকলেও তখন কিন্তু আমাদের মনকে বোঝাতে হয়, মানাতে হয়, আমাদের মন যেন সেই কাজটার প্রতি ইচ্ছুক হয় বা ইচ্ছে প্রকাশ করে। আর তখনই গিয়ে কিন্তু সেই কাজটা আমরা সঠিক সময়ে কমপ্লিট করতে পারি। আর এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে মাঝখানে আমি কিন্তু দুটো কড়াইয়ের মধ্যেই মানে পেঁয়াজগুলো হালকা একটু ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার পর দুটো কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম চপ করে রাখা বেশ কিছুটা করে রসুন। মানে ধরুন দুটো কড়াইয়ের মধ্যে ওই 1-1.5 চামচ মতো করে কুচনো রসুন দিয়ে দিয়েছিলাম। আর রসুনগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। আর এইমাত্র দুটো কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু করে হলুদ গুঁড়ো। পেঁয়াজ রসুনগুলো এদিকে ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই কড়াইটাতে দিয়ে দেবো আগে থেকে হালকা সিদ্ধ করে রাখা বিনসগুলো। আসল ব্যাপারটা কি জানেন তো, আমরা যখন প্রত্যেক দিনই সকাল থেকে রাত পর্যন্ত একই রকমের গদধরা কাজগুলো করতে থাকি, তখন একটা সময় পরে গিয়ে আমাদের শরীর আর মন দুটোই ভীষণভাবে বিরক্ত এবং ক্লান্ত হয়ে পড়ে। যেমন আমরা যদি টানা বেশ কিছুদিন ধরে মাংস ভাত খেতে থাকি, তাহলে কিছুদিন পরে গিয়ে দেখা যাবে সেই মাংস ভাতই পাতে নিয়ে বসলে পরে সেটা কিন্তু তখন আর আমাদের খেতে ইচ্ছা করবে না। ঠিক এই একই ব্যাপারটা ঘটে আমাদের দৈনন্দিন কাজগুলোর ক্ষেত্রেও। আর এইদিকে যে কড়াইটার মধ্যে আমি ডিম রান্না করব বলে পেঁয়াজগুলো ভাজতে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2-3 চামচ মতো আদা রসুনের পেস্ট।
আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে অ্যাড করব অল্প একটু মানে ওই হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আসলে স্বাদ বদলের জন্য তো আমরা আমাদের রোজকার খাবারটাতে মাঝে মধ্যে নানানভাবে অদল বদল বা পরিবর্তন করতে পারি। তবে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোকে কিন্তু সবসময় পরিবর্তন করতে পারি না। সেটা মোটামুটি ওই একই রকমভাবেই চলতে থাকে। আর সেক্ষেত্রে যেটা করা উচিত মানে সারাদিনের সেই গধরা কাজগুলোকেই ঠিকঠাকভাবে কমপ্লিট করার জন্য সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে 20-25 মিনিটের জন্য এমন একটা কাজ বেছে নেওয়া উচিত বা এমন একটা কাজে নিজেকে নিযুক্ত করা উচিত যে কাজটা করলে আমাদের মনটা খুব সহজেই ভালো হয়ে যায়, চার্জ আপ হয়ে যায় এবং সারা দিনের কাজগুলোকে অ্যাক্টিভলি ফিনিশ করার এনার্জি পায়। বা এমন কোনো একটা কাজ যে কাজটা করার পর আমাদের শরীর মন মেজাজে অদ্ভুত রকমভাবে এক রকমের একটা পজিটিভ ইম্প্যাক্ট আসে। তার মানে এমন নয় যে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে মোবাইল স্ক্রিনটা আনলক করে স্ক্রোল করতে বসে পড়া, তাতে সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হবে না। উল্টে সারাদিনের কাজের যে টু ডু লিস্টটা বানানো থাকে তার মধ্যে থেকে দেখা যাবে মাত্র 10-20% কাজই ফিনিশ হয়েছে আর বাকি 90% কাজই অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আর এইদিকে আমি যে কড়াইটাতে ডিম রান্না করছি সেই কড়াইটার মধ্যে কয়েকটা মশলা অ্যাড করলাম, যেমন অল্প একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর গুঁড়ো গরম মশলা। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকেই চপ করে রাখা একটা বড় সাইজের টমেটো। আর যে কড়াইটাতে আমি বিনস রান্না করছি মানে এই কড়াইটাতে যে আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকেই ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিয়েছি। আলুর টুকরোগুলো হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা বেগুনও। আমার ঘরে আজ অল্প কয়েকটা বিনস ছিল, তাই সবজি তরকারিটাকে একটু বাড়ানোর জন্য আজ আমি এর মধ্যে বেগুন আর আলুটা অ্যাড করলাম। তবে বিনসের এই রেসিপিটা কিন্তু শুধু বিনস ব্যবহার করেও রান্না করা যায়, আবার বিনসের সাথে আলু দিয়েও বানানো যায়। জানেন, মাঝে মধ্যে মানে এক একটা দিন আমার সাথেও এরকম হয় যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই যেন কোনো রকম কোনো কাজ করতে ইচ্ছে করে না, অথচ আগের দিন রাতে বা তার ঠিক 2 দিন আগে থেকেই করে রাখা টু ডু লিস্টার মধ্যে বেশ কয়েকটা কাজ অলরেডি অ্যাড করা থাকে, মানে অ্যাড করে রেখে দিই আর কি। তো তারপর আমি যেটা করে থাকি যে সেই মোমেন্টে মানে একদম ওই সকালের দিকটাতে আমি আমার মন বা শরীরটাকে কিন্তু কাজ করার জন্য কোনো রকম কোনো প্রেশার দিই না। উল্টে 10 মিনিটের জন্য চুপচাপ সোফাটাতে বসে আকাশের দিকে চেয়ে থাকি বা বারান্দাটাতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকি। আর চারপাশের গাছপালা, বড় বড় বিল্ডিং আর খোলা আকাশটা যখন দেখি, জানি না কেন আমার অস্থির মনটা যেন সেই সময় ধীরে ধীরে শান্ত হতে থাকে। তারপর আস্তে ধীরে রান্নাঘরে গিয়ে মেয়ের স্কুলের লাঞ্চ বক্সটা রেডি করার সাথে সাথে বসিয়ে দিই নিজের জন্য 1 কাপ চা। তারপর মেয়ে বেরিয়ে যাওয়ার পর আবারও 15-20 মিনিটের জন্য বসি 1 কাপ গরম গরম চা নিয়ে। আর সেই চাটা খেতে খেতে কোনো ভালো একটা মোটিভেশনাল ভিডিও চালিয়ে দেখতে থাকি। না, তার মানে এমন নয় যে আমি রিল দেখতে থাকি। সকালের দিকটাতে আমি কিন্তু কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়ার রিল দেখার দিকে একদমই যাই না, তাতে সময়টা আরও বেশি নষ্ট হয়, কারণ ওটা একটা নেশার মতো। আমরা স্ক্রোল করতেই থাকি আর রিলগুলো দেখে যেতেই থাকি। তাই আমি কিন্তু রীতিমতো একটা 8-10 মিনিটের মোটিভেশনাল ভিডিও চালাই এবং সেটাই পুরোটা দেখি। তারপরে আমি কিন্তু আর কোনো রকম কোনো ভিডিও বা রিল দেখার দিকে যাই না।
তাও যেটা আমি একটু আগেই আপনাদেরকে বললাম যে চা খেতে খেতে এই মোটিভেশনাল ভিডিও চালিয়ে দেখার কাজটা কিন্তু আমি একমাত্র সেই দিনগুলোতেই করি যে দিনগুলোতে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আলসেমি লাগে বা একদমই কোনো রকম কোনো কাজ করতে ইচ্ছে করে না বা একঘেয়েমি বিরক্ত বোধ হয়। কারণ গরম গরম চাটা যেমন শরীর আর মাথায় লেগে থাকা আলস্য নামক জংটাকে ঠিক করে দেয়, ঠিক সেরকমই একটা ভালো মোটিভেশনাল ভিডিও মনের আলস্যটাকেও কিন্তু কিছুটা হলেও দূর করে দেয়। আর ব্যাস, আমার ক্ষেত্রে তো সকালের দিকটাতে এই কয়েকটা স্টেপই নিজেকে পুশ করানোর জন্য যথেষ্ট হয়। একটা গাড়ি যেমন চলতে চলতে মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ে, তখন সেই গাড়িটাকে সামনের দিকে এগোনোর জন্য একটু ধাক্কা দিতে লাগে, আমাদের শরীর আর মনটাও কিন্তু ঠিক সেরকমই। এই দুটোকেও মাঝে মধ্যে নানা রকমভাবে একটু ধাক্কা দিতে হয়। আমার ক্ষেত্রে যেমন সেটা 10-15 মিনিটের জন্য চুপচাপ বসে আকাশপানে চেয়ে থেকে হতে পারে বা 1 কাপ চায় চুমুক দিয়ে হতে পারে। আবার আপনার ক্ষেত্রে কিন্তু সেটা ইয়োগা, মেডিটেশন বা গাছের যত্ন নিয়েও হতে পারে। যাই হোক, চলুন, ঘড়িতে এখন 1:30 মতো বাজে। আজকের মতো রান্নাবান্নার কাজ এইদিকে আমার শেষ। এখন গিয়ে ড্রয়িং রুমটার যেটুকু ভ্যাকুয়াম করা বাকি ছিল সেটা একটু ভ্যাকুয়াম করে নিয়ে চলুন। এই ড্রয়িং রুমের অর্ধেকটা তো রান্না বসানোর আগেই সকালের দিকটাতে ভ্যাকুয়াম করে নিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা মতো জায়গা এখন ভ্যাকুয়াম করে নিচ্ছি। আর একটু ভ্যাকুয়াম করলেই পুরো ড্রয়িং রুমটা ভ্যাকুয়াম করা হয়ে যাবে। আর বেডরুম দুটো তো আজ সকালেই বিছানাপত্র গুছিয়ে নেওয়ার পরই রোবট ভ্যাকুয়ামটা চালিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। ঘড়িতে এখন দুপুরই 2টো মতো বাজতে যায়। চলে এসেছি আমার বাথরুমটাতে। তবে এখনই স্নান করব না, স্নান করতে আর একটু দেরি আছে। আসলে আপনাদেরকে একটু আগে বললাম না যে আজ শ্যাম্পু করার আগে আমাকে আমার বাথরুমটা মানে বাথরুমের এই সিঙ্কটা আর বাথটাবটাকে একটু পরিষ্কার করতে হবে। সেটাই আগে এখন করব, তারপর আজকে স্নান করব। বাথরুমের এই সিঙ্কটা সপ্তাহে 1-2 দিন মতো আমাকে ভালো মতো পরিষ্কার করতে হয়। তবে বাথটাবটা মাসে একবার ভালো মতো ডিপ ক্লিন করি। আর 15 দিন অন্তর হালকা করে বাথটাবটা একটু পরিষ্কার করে দিই।
বাথরুমের সিঙ্কটা আর বাথটাবটা দুটোই পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন ফাইনালি আমি ঢুকছি স্নান করার জন্য। ঘড়িতে এখন দুপুর প্রায় ওই 3টে মতো বাজতে যায়। স্নান করা হয়ে গেছে, কিন্তু স্নানের পর আমি মুখে যে ক্রিমটা লাগাই সেটা লাগাতে ভুলে গেছিলাম। তাই স্নান করে বেরিয়ে মাঝখানে একবার বেডরুমে গেছিলাম ক্রিমটা আনার জন্য। ক্যানাডাতে এখনও এই মে মাসেও যেহেতু শীতটা মাঝে মধ্যেই গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে চলেছে, তাই এখনও পর্যন্ত কিন্তু আমাদেরকে স্নানের পর বডি লোশন, ময়শ্চারাইজার এই সব কিছু ভালোভাবেই লাগাতে হচ্ছে। তো যাই হোক, চলুন, স্নান করা তো এইদিকে আমার হয়ে গেছে। এখন গিয়ে ভাতের থালাটা সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসে পড়ব। আর রান্নাঘরটা তো আজকে সেরকম একটা কিছু নোংরা হয়নি, হালকা করে একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। আসলে মাছ মাংস রান্না করতে গেলেই দেখবেন রান্নাঘরটা একটু বেশি নোংরা হয় আর তেল চিটেও হয়ে যায়। তবে সবজিপাতি আর ডিম এই সব কিছু রান্না করলে কিন্তু রান্নাঘরটা অতটাও বেশি একটা নোংরা হয় না। তো চলুন, আমি আমার আজকের এই ব্লগটা আজকের জন্য তাহলে এইটুকুই রাখলাম। আমার আজকের এই দিনটার বেশ কিছু মুহূর্ত সকাল ওই 7:30 থেকে দুপুর 3টে পর্যন্ত আমি কি করলাম সেই সব কিছুর বেশ কিছু অংশ আমি আপনাদের সামনে আমার আজকের এই ব্লগটাতে তুলে ধরলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন, আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।